ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইশরাত জাহান। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আজ আমার সঙ্গে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়েছেন দৈনিক আমাদের সময় নির্বাহী সম্পাদক মাইনুল আলম এবং জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। আমরা শুরুতে আলোচনা করতে চাই আজকে চট্টগ্রামের আদালত চত্বরে যে ঘটনাটি ঘটল সেটি নিয়ে। সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় দাসকে গ্রেপ্তার পরবর্তী ঘটনা প্রবাহের নিয়ন্ত্রণ বা তা সামাল দেয়া কতখানি চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে? মাইনুল আলম, আপনি যদি শুরু করেন। দুঃখজনক মর্মান্তিক ঘটনা আজকে চট্টগ্রামে ঘটে গেল। এর ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, নিন্দা হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, নেতৃবৃন্দ নিন্দা প্রকাশ করেছেন। এবং সবচেয়ে মর্মান্তিক হলো যে একজন আইনজীবী সাইফুল ইসলাম আলী, তাকে অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। কি নৃশংসতা! আমি মনে করি সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে, বড় কাজটা হচ্ছে এই হত্যাকাণ্ড আইনজীবী সাইফুল ইসলামের। আমি তার রুহের মাগফিরাত কামনা করি। এবং এটা কারা ঘটালো, এটা প্রকাশ্যে বিকাল 4টার পর হয়েছে। এটা জানা সম্ভব, দেখা সম্ভব, চিহ্নিত করা সম্ভব। এটা চিহ্নিত করে আইনের আওতায় আনা। আর একজন ব্যক্তি যিনি সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র জনাব চিন্ময় কৃষ্ণ দাস, তার গ্রেপ্তার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে। সেটা আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হতে পারে। এখন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার হয়েছে, জামিন না দিয়ে আদালত তাকে কারাগারে জেলে পাঠানোর সিদ্ধান্ত দিয়েছে। এর প্রতিক্রিয়া যে এত বড় ঘটনা ঘটবে এটা ভাবাই যায় না। তার উপর যে একটা বড় হত্যাকাণ্ড এবং আইনজীবী আলিফকে কুপিয়ে মারা হলো। এবং হয়তো একদিন পরেই আগামীকাল আবার শুনানি হবে এই ঘটনার যে হিসাবে। আগামীকাল পুনঃশুনানির একটা সিদ্ধান্ত আদালত নিয়েছে, কিন্তু আবার আইনজীবীরা বলেছেন যে বিচার কাজে তারা অংশ নেবেন না। বিচার কার্য বয়কট করছে। এখন এই এক বিস্ময়কর অবস্থা। আমি মনে করি সবাইকে রেস্ট্রেইন করতে হবে। রেস্ট্রেইন করতে হবে এইভাবে যে যে পক্ষ আছে, আইনজীবী কিংবা জাগরণ, সম্মিলিত জাগরণ, সনাতন জাগরণ মঞ্চ, তাদেরকেও রেস্ট্রেইন করতে হবে। কারণ আইনি প্রক্রিয়া এটা অবশ্যই সমাধান করা যায়, সমাধান করা সম্ভব। গ্রেপ্তার হয়েছে, জামিন হয়নি, জামিন আবার হতে পারে, জামিনের আবেদন করা যেতে পারে। এর প্রতিক্রিয়া 2.5 ঘন্টা ধরে তাকে নেওয়া যাচ্ছিল না, পথে পথে আটকানো হয়েছে। এই মব, এটা মব জাস্টিস দেখছি সব জায়গায়। এটা উচিত না। এটা কি শিক্ষা প্রতিষ্ঠান, কি কলেজ, কি ধর্মীয় কোনো ইস্যুতে, কি নাগরিক ইস্যুতে আমরা দেখেছি ব্যাটারি চার্জ। এই যে মব এবং এই যে জনভোগান্তি, আগে হচ্ছে বোধহয় যার যার অবস্থান থেকে আগে শান্তি, কাম এন্ড কোয়েট অবস্থা করা, অনুসরণ করা। এবং এর ফলে এই যে উত্তেজনা দেশে বিদেশে, এই যে ক্রিয়া প্রতিক্রিয়া, এগুলো আমরা দেখছি। এগুলো ভালো লক্ষণ না। আমরা এখন এমন একটা ট্রানজিশন পিরিয়ডে যাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকার এসেছে, শ্রদ্ধেয় ডক্টর ইউনূস, নোবেল বিজয়ী, তার নেতৃত্বে সরকার। সংস্কারের কাজ হয়েছে। আপনাদের আজকের নিউজেও অনেকগুলো সংস্কারের ইস্যু উঠে এসছে, এটা পরবর্তীতে আলোচনা করবো। কিন্তু এখন এই কাজগুলো করা দরকার। 3 মাস সময় খুব বেশি না, 3.5 মাসের মাথায় আজকে আমরা বসে আছি। আমরা রোডম্যাপ দেখতে পাবো, সংস্কার কাজ হচ্ছে, রাষ্ট্র সংস্কার কিংবা বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কারের কাজ হচ্ছে। এর মধ্যে একের পর এক ইস্যু, হেডলাইন চলে যাচ্ছে এবং এটা অহেতুক উত্তেজনা, উৎকণ্ঠা, জনমনে একটা ভয় ভীতি আসছে। এখন সবাইকে যে কোনো একটা কারণে হোক এই ঘটনা ঘটছে, সবাইকে রেস্ট্রেইন করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করা উচিত। আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই ধৈর্যের সাথে অনেক পরিস্থিতি মোকাবিলা করছে এবং আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। একটি আইনি প্রক্রিয়া যদি আমরা অনুসরণ করি, আমি তার পক্ষে। তার আইনের মাধ্যমে যদি জামিন পাওয়া সম্ভব, যদি সুযোগ থাকে, বিজ্ঞ আদালত অবশ্যই সেটা বিবেচনা করবে। এবং যদি অভিযোগ থাকে, অভিযোগ অবশ্যই আইনি প্রক্রিয়ায় নিজেকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে। কিন্তু এই যে হত্যাকাণ্ড, এই যে উত্তেজনা, সংঘর্ষ, এটা কোথায় নিয়ে যাচ্ছে? এটি কি কোনো সভ্য সমাজকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি? তা না। অভিযোগ এসছে, গ্রেপ্তার হয়েছে, গ্রেপ্তারের ফলে একটা পরিত্রাণের সুযোগ আছে, সেটা আদালতের মাধ্যমে হবে। কিন্তু মব জাস্টিস, এই যে বিক্ষুব্ধ আছে, গাড়ি পোড়ানো হয়েছে, মোটরসাইকেল পোড়ানো হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকে বেসামাল ভাবে দেখেছি যে নিয়ন্ত্রণ করতে পারছিল না।
জনতা কিংবা তার অনুসারী কিংবা আইন শৃঙ্খলা বাহিনী এই যে ত্রিপক্ষীয় ত্রিমুখী সংঘর্ষ, এটা তো এখন যেভাবে হচ্ছে এটা বিভিন্ন জায়গায় এর ক্রিয়া প্রতিক্রিয়া দেখা দেবে। জি আজকে যেটা শুনেছি আজ রাত 10টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও এর প্রতিবাদে সমাবেশ হবে। আশা করি শান্তিপূর্ণ হবে, যার যার বক্তব্য দেবে এবং সকল পক্ষ যারাই আসুক না কেন, যারাই বলুক না কেন, কিংবা বিবৃতির মাধ্যমে এটা দায়িত্বশীল এবং রেস্ট্রেইন একটা নিজেকে নিয়ন্ত্রিত করার এবং শান্তি শৃঙ্খলা নিরাপত্তার জন্য সহায়ক হয় এমন একটা ভূমিকা নেওয়া উচিত বলে জি আমি মনে করি। ধন্যবাদ মাইনুল আমাদের আলম। মনে রাখতে হবে জননিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, জি সবচেয়ে অবশ্যই। অধিক অগ্রাধিকার জননিরাপত্তা, শান্তি শৃঙ্খলা, আমাদের সাপ্লাই চেইন দ্রব্যমূল্যকে আমরা প্রাধান্য দেব। আমরা জি যে স্থিতিশীল জি অবস্থায় ফিরিয়ে মাইনুল আলম, আনতে আমার মনে চাচ্ছি হয় আপনার বক্তব্য সেটাকে আমরা একেবারে গুরুত্ব দিই। পরিষ্কার। আমি একটু ইলিয়াস খান আপনার কাছে আসতে চাই, একই ব্যাপারে জানতে চাই যে এই গ্রেপ্তার পরবর্তী যে ঘটনা প্রবাহগুলো ঘটছে সেগুলো সামাল দেওয়া কতটা চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে, এটা একটা। আরেকটা ব্যাপার আমি যোগ করতে চাই, সেটা হচ্ছে যে এই চিন্ময় দাসের গ্রেপ্তারের ব্যাপারে এবং পরবর্তী যে আজকে আদালত চত্বরে যে ঘটনাগুলো ঘটলো, ভারত একটা প্রতিক্রিয়া জানিয়েছে। ভারত কি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে? জি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। ওই প্রতিক্রিয়াটি আমার এখনো চোখে পড়েনি, বাট আজকে চট্টগ্রাম আদালতে যেগুলো হয়েছে এটা খুব দুর্ভাগ্যজনক। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, জি কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে নয়, কেউ আইনের ঊর্ধ্বে নয়, এই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত। এই যে ভদ্রলোক, এই সনাতনী সম্প্রদায় যেটা এখন বললেন, তাকে তো কোর্টে আনা হয়েছে, তার কি করবে না এটা কোর্টের ডিসিশন। আমি যদি আইন নিজের হাতে তুলে নিই তাহলে কিন্তু এই গণতান্ত্রিক পরিবেশ একটি দেশে আমরা রাখতে পারবো না। সুতরাং তাকে কিন্তু একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটি 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 ভাবা যায় যে এটি কেন্দ্র করে আমি গণমাধ্যমে দেখেছি এবং চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি তিনি বলেছেন তাকে চেম্বারের নিচ থেকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এটি যেমন বিচারের আওতায় আনতে হবে, তেমনি এর পিছনে কারা জড়িত সেগুলো কিন্তু আমাদের কি বলা হচ্ছে এটি গবেষণা বা সেটির দিকে নজর দেওয়া উচিত। কারণ এটি একটা অপশক্তি আছে বলে আমি মনে করছি। কারণ পুরো দেশব্যাপী তারা এক ধরনের অস্থিরতা সৃষ্টি করতে চায়। আমাদের সংখ্যালঘু, আমি সংখ্যালঘু বলবো না, বাংলাদেশের সংখ্যালঘু বলতে কেউ নেই। আমি মনে করি সবাই এই দেশের বাসিন্দা। আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরা যে এতটা ক্ষুব্ধ হয়েছে, বাট তাকে তো কোর্টে আনা হয়েছে এবং তার বিচার হবে। কি হয় আগে আমি দেখি। আমি আগেই যদি আমার মতো করে আমি রায় দিতে চাই, আমি যদি কোর্টকে প্রভাবিত করতে চাই, তা এটা তো হয় না। যেমন ধরুন কোর্টে 3 ঘন্টা প্রায় তিনি অবরুদ্ধ ছিলেন, তিনি তাকে জেলখানায় নেওয়া যায়। এটা তো কোনো গণতান্ত্রিক কোনো আইনের শাসন যে দেশে আছে সে দেশে এটি চিন্তা করা যায় বলে আমি মনে করি না। আমি তো দেখেছি যে তিনি যে সংগঠন করেন বা এরকম যে সংগঠন আছে তারা জাতীয় পতাকার উপর তাদের দলীয় পতাকা লাগে। জাতীয় পতাকা তো আমাদের গর্বের বিষয়, আমাদের ভালোবাসার বিষয়। এই জাতীয় পতাকার জন্য আমরা আমাদের পূর্বসূরীরা 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, আমাদের অনেক মা বোন ইজ্জত সম্ভ্রম হারিয়েছেন শুধু জাতীয় পতাকা অর্জন করার জন্য। এক স্বতন্ত্র জাতি হিসাবে যে বাঙালি একটি পরিচয়, সেটির জন্য সেই জাতীয় পতাকার উপর তাদের পতাকা লাগিয়ে দিয়েছে। সুতরাং এ ধরনের অ্যানার্কি সৃষ্টি করে গুড সেশন। তবে বাট সবশেষে আমি বলতে চাই এগুলো করে আসলে আলটিমেটলি কোনো লাভ হবে না। কারণ বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, সকল সম্প্রদায় শান্তিপূর্ণভাবে এই দেশে বাস করেন, এটা কিন্তু বাংলাদেশের মানুষ চায় এবং যুগে যুগে প্রমাণিত হয়েছে। ইভেন দেখেছি অনেক সময় আমাদের পার্শ্ববর্তী দেশে দাঙ্গা হয়েছে, তার প্রভাব কিন্তু আমাদের এখানে, যেমন গুজরাট হত্যাকাণ্ড আমাদের কিন্তু মনে আছে, বাট এর কোনো প্রভাব কিন্তু বাংলাদেশে পড়েনি। কারণ বাংলাদেশের মানুষ সবসময় অসাম্প্রদায়িক, একটা সংস্কৃতি গড়ে উঠছে অসাম্প্রদায়িক। এই যে আমাদের সংখ্যালঘু ভাইদের এক ধরনের ঘৃণা করা বা অবজ্ঞা করা, এই কালচার তো আমাদের মধ্যে নাই। সুতরাং যে ব্যক্তিকে গতকাল এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করা হয়েছে, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিরুদ্ধে অ্যারেস্ট করা হয়েছে, তিনি কোর্টে গিয়েছেন। আজকে তাকে কোর্টে প্রডিউস করা হয়েছে, তার বিচারক ছিলেন, তিনি জামিন মঞ্জুর করে। এই জন্য আমাকে কোর্ট চত্বর ভাঙচুর করতে হবে, তাকে আমি জেলখানায় নিতে দেবো না, যেমন না মঞ্জুর হলে আমি একজন আইনজীবীকে মেরে ফেলবো। এটি 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 খুব দুর্ভাগ্যজনক। এটি আমরা প্রত্যাশা করি না। আমাদের দীর্ঘ 15.5 বছরের জগদ্দল পাথরের মতো স্বৈরাচারী সরকার সম্প্রতি বিদায় নিয়েছে ছাত্র জনতা আন্দোলনের মুখে। এখনই যদি আমরা এই ধরনের অসহিষ্ণু পরিবেশ সৃষ্টি করি, এই জন্য আমাদের সবাইকে সাফার করতে হবে। আমরা চাই
এটি যেন আমরা না করি, আমরা দেশে যাতে গণতান্ত্রিক পরিবেশ, সুষ্ঠু পরিবেশ বজায় থাকে, সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। জি, অসংখ্য ধন্যবাদ ইলিয়াস খান। আমরা একটা বিরতিতে যাব। আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতির সময় হয়েছে, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমার সঙ্গে অনলাইনে যুক্ত আছেন দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক মাইনুল আলম এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। এবার আলোচনা করতে চাই আজকে বিএনপি ৬২টি প্রস্তাব নিয়ে গেছে সংবিধান সংস্কারের, এবং সংবিধান সংস্কার কমিশন আজকে শিক্ষার্থীদের সঙ্গে এবং আরও সুশীল সমাজ আরও অনেকের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে কথা বলেছে। তো এইটা নিয়ে আজকে এখন কথা বলতে চাই আমরা। মাইনুল আলম, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে ৬২টি বিএনপির ৬২টি যে সংস্কার প্রস্তাব রয়েছে সেগুলোর মধ্যে একেবারে তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহালের একটা ব্যবস্থা পুনর্বহালের একটা প্রস্তাব আছে, যেটা বিএনপি সবসময় করে আসছে। আর একটা প্রধানমন্ত্রী পদে একজন 2 মেয়াদের বেশি থাকতে পারবেন না, আর প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার একটা ভারসাম্য, এগুলো প্রধান যে প্রস্তাবগুলো সেগুলোর মধ্যে পড়ছে। তো আপনার কাছে জানতে চাই যে বোঝাই যাচ্ছে যে বিএনপির ভেতরে নির্বাচনের একটা প্রস্তুতি চলছে, তো সার্বিক রাজনীতিতে এর কি ধরনের প্রভাব পড়তে পারে বা প্রভাব পড়বে কিনা এই সময়টাতে? দেখুন, বিগত কয়েক বছরের একটা অভিজ্ঞতা বলি। তখন বিভিন্ন সময় আলোচনা হচ্ছে বাংলাদেশ এদেশের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিকে, শক্তিশালী কে, কোন প্রতিষ্ঠান? সরকার। সরকার সবচেয়ে শক্তিশালী ব্যক্তিকে সরকার প্রধানমন্ত্রী। কিভাবে? সকল ঘটনা, সকল ক্ষমতা, সকল পাওয়ার এক্সারসাইজ, নির্দেশনা তার মাধ্যমে হয়। সুতরাং এখানে ক্ষমতাটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক এবং প্রতিষ্ঠান কেন্দ্রিক, কিন্তু সবচেয়ে শক্তিশালী কি? জনগণ। সরকার জনগণকে পরিচালনা করবে, সেবা দিবে। সরকার প্রধান সেটা পরিচালনা করবে, নেতৃত্ব দিবে। কিন্তু সরকার প্রধান ক্ষমতার চর্চা করে গত কয়েক বছরের অভিজ্ঞতা, এবং আমাদের এই বর্তমান সংসদীয় পদ্ধতির যে ব্যবস্থা, সাংবিধানিক যে বিধান, এটা তাই বলে। এটা পরিবর্তন দরকার, সংস্কার দরকার এবং হালনাগাদ করা দরকার। সেক্ষেত্রে একটা কথা এসছে যে কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী পদে, এক ব্যক্তি পরপর 2বারের বেশি হতে পারবে। এটা আমার খুব পছন্দ হয়েছে। আর ভোট নির্বাচন কিভাবে হবে? এটা এক সময় এই 10 বছর আগ থেকে আগ পর্যন্ত ছিল 5 বছর পর পর তত্ত্বাবধায়ক সরকার আসবে। কারণ দলীয় সরকার কেমন ভূমিকা রাখে, কিভাবে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করে, সেটা আমরা ইতিমধ্যে পেয়েছি। আমি এটা সমর্থন করি, এবং তত্ত্বাবধায়ক পদ্ধতি একটা নিরপেক্ষ ভোট পদ্ধতি দরকার। এটা কেন? 3টি নির্বাচনে কোনো ভোট হয়নি, নতুন ভোটাররা সহ জনগণ ভোট দিতে পারেনি। এই জন্য এই ব্যবস্থাটা ফিরিয়ে আনা দরকার। ক্ষমতার ভারসাম্যের প্রশ্ন এসেছে। প্রধানমন্ত্রী, আমি একটু আগে বললাম, প্রধানমন্ত্রী একক সর্বময় ক্ষমতার অধিকারী, কিন্তু প্রধানমন্ত্রী যখন এটা ভারসাম্যমূলক ব্যবস্থা থাকবে, তখন প্রধানমন্ত্রী শাসিত কিংবা প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সংসদীয় ব্যবস্থা থাকবে, যেটা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি আমরা অনুসরণ করি, কিন্তু সেটা হচ্ছে না, এখানে হয়নি। এটা প্রমাণিত হয়েছে, এটা কার্যকর না, ফলদায়ক না। কিন্তু যদি সেটা ভারসাম্যমূলক হয়, সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে এবং 3টি অঙ্গ যে আছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে যদি একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে, তাহলে সেটা খুব ভালো। এবং কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে বসে একক স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, প্রভূত ক্ষমতার অধিকারী হতে পারে না, কিংবা সে ক্ষমতা চর্চাও করা সম্ভব হয় না। এজন্য প্রধানমন্ত্রীর ক্ষমতার বিকেন্দ্রীকরণ কিংবা কিছু ভারসাম্য রাখা দরকার। সেজন্য একটা প্রস্তাব এসছে, এবং আমি মনে করি এটা ভেবে দেখা দরকার। ভারতে আছে ডেপুটি প্রাইম মিনিস্টার, উপরাষ্ট্রপতি একটা পদ আছে, এবং প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে ডেপুটি প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রীর পদটা সৃষ্টি করা হয়েছে প্রস্তাবে, এবং সেটা যদি কার্যকর হয় খুব ভালো হয় বলে আমি মনে করি। কারণ উপপ্রধানমন্ত্রী অনেক দেশে সংসদীয় ব্যবস্থায় আছে, কিংবা অন্য পদ্ধতিতেও আছে। তাহলে প্রধানমন্ত্রীর পরের যে নেতৃত্ব আসবে সেটাও নির্ধারণ হয়ে গেল। বিএনপির এই ৬২ দফা প্রস্তাবের মূল বক্তব্য এগুলো। আরো কিছু ব্যাপার আছে সরকার পদ্ধতি নিয়ে, সরকার পরিচালনা পদ্ধতি, সরকারের জবাবদিহিতা নিয়ে। এটা সম্পূর্ণভাবে সংস্কার গুচ্ছ প্রস্তাব বলে মনে করি। ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে এই কমিশন সকল মহলের বক্তব্য নিচ্ছে, এবং আশা করি এগুলো পর্যালোচনা করে একটা আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারবো, এবং এটা অবশ্যই সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা থাকবে।
জি, ধন্যবাদ মাইনুল আলম। ইলিয়াস খান, মনোনয়ন বাণিজ্য বন্ধে শিক্ষার্থীরাও সুপারিশ করেছেন এবং তাদের মধ্যে অনেকে একবারও ভোট দেন, হয়তো এবারেই প্রথম তারা ভোট দিবেন। প্রশ্নটা হচ্ছে যে রাজনীতি সচেতন শিক্ষার্থীরা যেসব প্রস্তাব দিয়েছেন এগুলোকে কতখানি গুরুত্ব দেওয়া উচিত, আপনার কাছে কি মনে হয়? এটিকে গুরুত্ব দেওয়া উচিত, কারণ এবারে যারা আন্দোলন করেছে শিক্ষার্থীরা, যে স্বৈরাচারের পতন ঘটিয়েছে, আমাদের মনে রাখতে হবে আগামী 30 বছর তারা রাজনীতি করবে অথবা রাজনীতি সচেতন থাকবে। সুতরাং তারা যেটি ভাবছে সেটি বাস্তবায়িত হওয়া কিন্তু খুব সম্ভব বাংলাদেশে। এর বাইরে গিয়ে কিছু ভাবা কিন্তু একটু কঠিন, কারণ বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেসব কর্মকাণ্ড চালিয়েছে অনেক সময় আমরা হতাশ হয়েছে, কিন্তু এবারে আমাদের মাথার উপর কিন্তু এই ছাত্র সমাজ রয়েছে। সুতরাং তারা যেটা বলছে সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটি গুরুত্ব দেওয়া উচিত, কারণ যে মনোনয়ন বাণিজ্যের কারণে গণতন্ত্র কিন্তু বিপন্ন। এই কারণে যারা প্রকৃত রাজনীতি করেন অনেক সময় কিন্তু তারা মনোনয়ন বাণিজ্যের কারণে তারা নমিনেশন পান না। এখন দেখুন এই বাংলাদেশে দেখুন, আমাদের পার্লামেন্টে দেখুন অধিকাংশ সদস্য ফেক নির্বাচন হলেও যারা অধিকাংশ যারা যাদেরকে এমপি করা হয়েছে অধিকাংশ কিন্তু ব্যবসায়ী। এটি গণতন্ত্রের জন্য খুব ভালো দিক না। আর বক্তব্যের শুরুতে আপনি যে বলেছেন যে বিএনপি যে 65টি দফা প্রস্তাব দিয়েছে, ওর অন্যতম দফা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এটি কিন্তু অভিজ্ঞতার আলোকেই করেছে। এই কারণে, কারণ আপনি দেখবেন যে বাংলাদেশ 12টি পার্লামেন্ট নির্বাচন হয়েছে, এর মধ্যে একটি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং 3টি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এই 4টে নির্বাচন নিয়ে কিন্তু কম প্রশ্ন উঠেছে দেশে বিদেশে। অন্য যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো নির্বাচনের নামে প্রহসন হয়েছে। যেমন 73 সালের নির্বাচনের কথাই যে ধরি, সেখানে খন্দকার মোস্তাককে জেতানোর জন্য সেই দাউদ কান্ট্রি থেকে হেলিকপ্টারে করে ব্যালট বক্স ঢাকায় এনে তারপর তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সুতরাং গণতন্ত্র কিন্তু সেখানেও বিপন্ন হয়েছে। এখন যে শিক্ষার্থীরা বলছেন যে নির্বাচনে যাতে স্বচ্ছতা বজায় থাকে, সংস্কারটা যেন সেভাবে হয়, আপনার কাছে কি মনে হয় যে সেভাবে হওয়া সম্ভব? এবার হবে, এবার না করে পারবে না, কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘদিন নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে। নির্বাচনের নামে প্রহসন হয়েছে, বিশেষ করে যদি 14, 18, 24 ধরি, এমনকি 8ও ধরে 9ও যদি আমরা ধরি, সেটি নিয়ে অনেকে বলেন না, বাট 9 নির্বাচনে কিন্তু পাতানো ছিল। আওয়ামী লীগকে জেতানোর জন্য সকল কৌশল সেখানে অবলম্বন করেছে, না হলে বিএনপির মতো একটা জনপ্রিয় দল 28টি সিট পেতে পারে। এটি প্রিপ্লান নির্বাচন। সুতরাং এই নির্বাচনগুলো নিয়ে মানুষের ব্যাপক প্রশ্ন রয়েছে, নির্বাচনের নামে প্রহসন হয়েছে। এবং এমন হয়েছে বাংলাদেশে যে শুধু পার্লামেন্ট নির্বাচন না, অন্যান্য যে স্থানীয় সরকার নির্বাচন, ট্রেড বোর্ডের নির্বাচন, প্রফেশনাল বোর্ডের নির্বাচন, কোথাও কোনো নির্বাচন নাই। এই যে একসময় আমরা মাইনুল আলম সাহেব আছেন তিনি, এবং আমরা একসময় সাংবাদিকতা শুরু করেছি, এই এফবিসিসিআই, তারপরে বিজিএমইএ, তারপরে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, এগুলোর নির্বাচন খুব উৎসবমুখর পরিবেশে ছিল। কিন্তু গত 15.5 বছর বিশেষ জায়গা থেকে বলে দেওয়া হতো যে অমুকে এফবিসিসি এর সভাপতি, অমুকে বিজিএমইএ এর সভাপতি, এগুলো করে নির্বাচন ব্যবস্থাকে বাংলাদেশ থেকে নির্বাসনে পাঠানো হচ্ছে। সেই নির্বাচন ব্যবস্থাকে আবার ফিরিয়ে আনতে হবে, এবং সেটি মানুষের এবারের যে এই বিজয় হয়েছে, মানুষের যদি বলে যে জগদ্দল পাথরের মতো একটি স্বৈরাচার যে আমাদের উপর চেপে বসছিল, তারা পালিয়ে যাওয়ার পর এটি কিন্তু মানুষের আকাঙ্ক্ষা যে একটি সুষ্ঠু নির্বাচন হবে, এবং জন আকাঙ্ক্ষাকেই কিন্তু ছাত্ররা গুরুত্ব দিয়েছে, এবং ছাত্ররা যেটি চাচ্ছে সেটা কিন্তু আমাদেরও চাওয়া। আমরা চাই যে ফেয়ার অ্যান্ড ফ্রি নির্বাচন, এবং এটি এবার হতে বাধ্য। এবার যদি তারা এর বাইরে কিছু করতে চায় সেটি কিন্তু পারবে না বলে। ধন্যবাদ ইলিয়াস খান। আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে। আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ আরেকটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমার সঙ্গে অনলাইনে যুক্ত আছেন মাইনুল আলম এবং ইলিয়াস খান। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। এবার কথা বলতে চাই 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে। মাহবুবুর রহমান মোল্লা কলেজ কর্তৃপক্ষ বলছে যে তাদের 60 থেকে 70 কোটি টাকার ক্ষতি হয়েছে, তারা মামলা করবে। মাইনুল আলম, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আসলে করণীয় কি? গত 2 দিনে বিভিন্ন মহল থেকে আহ্বান জানিয়ে সংঘর্ষ থামানো যায় নাই। শুরুর আগেই কিভাবে এই জিনিসগুলো থামানো সম্ভব? স্ট্র্যাটেজি কি হতে পারে? তার আগে বলি, সর্বশেষ স্বরাষ্ট্র উপদেষ্টা সিলেট অথবা সুনামগঞ্জে বলেছেন হ্যাঁ, যে সরকার শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর হতে চায় না, আলোচনার মাধ্যমে চায় না, কোনো চাপ দিতে চায় না, আলোচনার মাধ্যমে সমস্যাগুলো শুনে সমাধান করা সম্ভব। এটাই হওয়া উচিত অ্যাপ্রোচ।
কিন্তু কখনো কখনো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শিক্ষার্থীরা তাদের পিছনে ইন্ধন দেয় তাদের কাজ, এবং শিক্ষার্থীরা কোমল হৃদয়ের, কিন্তু যখন দেখি তারা বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ে এটা দুঃখজনক। মেগা মানডে এরকম একটা কথা বলে গতকাল সোমবার ঘটনা ঘটেছে কয়েকটা কলেজে, বিশেষ করে 60 থেকে 70 কোটি টাকা খরচ হয়েছে, নষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে সম্পদ, কলেজের সম্পদ, ডক্টর মাহবুবুর রহমান কলেজের ডিগ্রি কলেজের সম্পদ, এটা জনগণের সম্পদ, শিক্ষার্থীদের সম্পদ। এটা কেন হলো? এটা বোধহয় অবশ্যই চিহ্নিত করা সম্ভব, এবং এটা আইনি প্রক্রিয়ায়, আমি আগেও আইনের কথা বলছি, আইনের উপর আমি শ্রদ্ধা রাখতে চাই, এবং এটা দেখে শুনে চিহ্নিত করে আইনের ব্যবস্থা, যাতে এটার পুনরাবৃত্তি না হয়। আজকে মাহবুবুর রহমান কলেজে হয়েছে, আরেকদিন হবে ঢাকা কলেজ, নটরডেম কলেজ, এগুলো বাড়তেই থাকবে। সুতরাং এটা এমন ব্যবস্থা নেওয়া দরকার আইনি প্রক্রিয়ার মাধ্যমে, যাতে দমন করে। আর সবচেয়ে হলো যে এই কয়েক মাস ধরে অসহিষ্ণুতা, অস্থিরতা দেখছি শিক্ষাঙ্গন কেন্দ্রিক। এটা বোধহয় শিক্ষকদের কোনো সমস্যা আছে, সমাজের দায় দায়িত্ব আছে, পরিবার থেকে শুরু করতে হবে, সমাজের গণ্যমান্য ব্যক্তিদের করতে হবে। শিক্ষা প্রশাসন কিভাবে করবে? আইন শৃঙ্খলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে করবে? ক্লাসরুম থেকে, পরিবার থেকে একটা মূল্যবোধ জাগ্রত করা দরকার, যে মূল্যবোধ আমরা হারিয়ে ফেলেছি 15 বছরের শাসন আমলে। কারণ এখানে একটা উত্তেজনা ছিল, দখলদারিত্ব ছিল, রাজত্ব ছিল। ব্যাপারটা হয়েছে যে এই জুলাই অভ্যুত্থান আমাদের কি বলে, বৈষম্য মুক্ত সমাজ, একটা শৃঙ্খল মুক্ত মুক্ত সমাজ, একটা মুক্ত সমাজ ব্যবস্থা, যেখানে শিক্ষা আমাদেরকে আলো দেবে, শিক্ষার চর্চা হবে, জ্ঞান বিজ্ঞানের চর্চা হবে, সংস্কৃতির চর্চা হবে, বন্ধন থেকে বেরিয়ে এসে। সেটা আমরা এই ধারণা নির্যাস নেওয়া উচিত, কিন্তু সেটা নিচ্ছি না। কারণ মানে হচ্ছে এই ধরনের ঘটনায় মানে সেই ধরনের ইয়েগুলো নষ্ট হচ্ছে, ভারসাম্য নষ্ট হচ্ছে, ভারসাম্য নষ্ট হচ্ছে। সৃজনশীলতা, ক্রিয়াশীলতা। কারণ শিক্ষা এখন আমাদের দেশের সমস্যা কি? আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা, নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করা, শিক্ষা সচল রাখা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রিত রাখা, অর্থনীতি চালু রাখা। এটাই তো যে আমাদের আপনি বলছেন যে শিক্ষকদের একটা ভূমিকা রাখা উচিত। শিক্ষকদের ভূমিকা জি, আছে। অসংখ্য। শিক্ষকরা দল প্রীতি রাজনীতি এ থেকে বেরিয়ে এসে জি। আদর্শ শিক্ষকের যে কথা আমরা জানতাম জি। এক সময়, এখন প্রায় হারিয়ে যাওয়ার পথে, সেটাকে শিক্ষকরা ফিরিয়ে একটা আনতে হবে। ভূমিকা রাখতে পারেন। অসংখ্য ধন্যবাদ মাইনুল আলম। আমি একটু ইলিয়াস খান আপনার কাছে আসতে চাই। শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজ তো পুরান ঢাকার এলাকার মধ্যে পড়ছে, তো সেখানে কমিউনিটির বেশ বড় একটা প্রভাব আছে। তাদেরকে কিভাবে এই ধরনের ঘটনাগুলো নিয়ন্ত্রণে কাজে লাগানো যায়? সর্বত্রই কমিউনিটির প্রভাব রয়েছে। কমিউনিটি এবং পরিবার, শিক্ষক, যেন মাইনুল আলম যেটা বলেছেন তিনি যথার্থই বলেছেন। আপনি চিন্তা করুন ঘটনাটি, ওল্ড টাউন থেকে মাহবুবুর রহমান মোল্লা যে কলেজ, এটি কিন্তু অনেক দূর, এবং দেখেছি যে শিক্ষার্থীরা হেঁটে গেছে। এত অসহিষ্ণু কেন হবে বাচ্চারা? এটা তো হওয়া ঠিক না। আপনি দেখুন, এটি না বাদ দিলাম, আপনি দেখুন এই তিতুমির কলেজের শিক্ষার্থীরা তারা ভর্তি হয়েছে কলেজে, কিন্তু তারা বিশ্ববিদ্যালয় কলেজে আন্দোলন করছে, তারা রাতারাতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যাবে। এটা তো হয় না। এগুলো কেন হচ্ছে সে বিষয়টি তদন্ত করা উচিত। এর সাথে কোনো অপশক্তি জড়িত আছে। চিন্তা করুন যে এই যে মাহবুবুর রহমান মোল্লা কলেজে দেখলাম যে একটি ছেলেকে, লুঙ্গি পরা একটি ছেলে বাঁশ দিয়ে পেটাচ্ছে। লুঙ্গি পরা ছেলেটি দিবে কোনো কলেজের শিক্ষার্থী বলে তো আমার মনে হয় না। এগুলো ভালোভাবে তদন্ত করা উচিত। এই যে একটা অস্থিরতা সৃষ্টি হচ্ছে কদিন আগে ঢাকা কলেজ, সিটি কলেজ, সামান্য বিষয় নিয়ে মারামারি, সব জায়গায় একটা জিতে যাওয়ার প্রবণতা, যে আমাকে জিততে হবে, আমি মারামারিতে জিতবো, আমি একটা কলেজকে ধ্বংস করার ক্ষেত্রে জিতবো। এই প্রবণতা আমার মনে হয় শিক্ষার্থীদের এটি বোঝার সময় এসে, তাদের এটি বোঝা উচিত। আমরা এত লড়াই সংগ্রাম করলাম, অনেক ছাত্র জীবন দিয়েছে, এরপরে যদি শিক্ষাঙ্গন গুলো পরিস্থিতি এভাবে হয়, তাহলে সেটি কিন্তু দুর্ভাগ্যজনক। আমরা দেখলাম যে 7 কলেজ অনেকদিন ধরে আন্দোলন করেছে। এগুলো আসলে মানা যায় না। আমরা একটা সমাজে স্থিতিশীলতা, শান্তি আমরা চাই, কারণ এগুলো ছোঁয়াচ্ছে রোগের মতো। এই 3টি কলেজের শিক্ষার্থীরা এগুলো করেছে, অন্যান্য কলেজের শিক্ষার্থীরা কিন্তু উদ্বুদ্ধ হবে। যেমন তিতুমির কলেজ ধরলাম বিশ্ববিদ্যালয় করে দিল, তাহলে ইডেন কলেজ, বাংলা কলেজ, বিএল কলেজ, বিএম কলেজ, আনন্দমোহন কলেজ, কলেজ, সবাই তো বিশ্ববিদ্যালয় হতে চাইবে। সুতরাং এগুলো বাস্তববাদী। ছাত্রদেরও বিষয়টা বুঝতে হবে যে আপনি ভর্তি হয়েছেন কলেজে, আপনি তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হননি। ছাত্রদের এটি বোঝা উচিত। সুতরাং এসব বিষয়ে জি, একেবারে পরিষ্কার আপনার বক্তব্য। আমরা শেষ করতে হবে, এখানে শেষ করছি।
এই ছিল RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকুন।